ক্ষণে ক্ষণে। আরিয়ানা আপু ও প্রিয় হেসে চলে গেল। এ হাসি এনে দিল আমার মনে প্রশান্তি, অস্তিত্ব। বাধ্য বউয়ের মতো ওনার পেছনে পেছনে রুমে আসলাম আমি। উনি দরজা লাগাতেই বুকটা কেঁপে উঠল ভীষণ জোরে। নিজের এক হাত দিয়ে অন্য হাত খামচে ধরলাম আমি। গলা শুকিয়ে কাঠ, লজ্জায় কেমন নুয়ে নুয়ে পড়ছি। আমার দিকে সম্মোহিতভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে তুর্য। পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরলাম আমি। একদম কাছে এসে দাঁড়াতেই হার্টবিট হতে লাগলো প্রচন্ড গতিতে। ওনার গরম নিঃশ্বাস চোখে মুখে আছড়ে পড়তেই খিচে বন্ধ করে নিলাম চোখ। হুমা, এ কি হলো? মুখে গরম নিঃশ্বাস অনুভব করছি না কেন? অজস্র ভয় ও বুকের ধুকপুয়ানি নিয়ে চোখ মেলে দেখি তুর্য নেই। কোথায় গেলেন? পেছন ফিরতেই হতবাক আমি। কি সুন্দর করে বিছানায় শুয়ে ঘুমে ডুবে গেছেন নির্লজ্জ তুর্য সাহেব। কিছু সময়ের ব্যবধানেই ঘুমিয়ে গেলেন, বিশ্বাস হচ্ছে না। একটু পরীক্ষা করে দেখা যাক। ওনার একদম নিকটে মুখের সামনে হাত নাড়তেই হাতটা জোরে চেপে ধরলেন তিনি। চোখ বড় বড় করে তাকাতেই বলে উঠলেন, বিয়ে করেছি বলে কি সুযোগ লুটে নিবে নাকি শুভ্রপরি? বিয়ে তো করলাম তোমায় নিজের খাঁচায় বন্দি করতে, তাই বলে কি নিজের ইজ্জতের বিসর্জন দিতে হবে এবার? নো, নেভার। আমি ওনার কথা শুনে মাথা ঘুরে গেল আমার। ছি, কি সব বলছেন উনি? কি লজ্জাজনক কথাবার্তা। হাতটা ছাড়ানোর চেষ্টা করতেই হাতে টুক করে একটা চুমু খেয়ে নিলেন। ঝিকে উঠল সারা শরীর। আমার ইজ্জতের রফা দফা করব মিথ্যা অপবাদ দিলেন, অথচ নিজেই আমার ইজ্জত হরণ করতে উঠে পড়ে লেগেছেন। কথাটা বলতে দেরি, কিন্তু তুর্য আমাকে নিজের উপরে টেনে নিতে একটুও দেরি করলেন না। আমি তোমার ইজ্জত হরণ করব, তাই না? না না, আমি তো বলেছিলাম তুর্য ভাইয়া আমার ইজ্জত অনেক মূল্যবান। ভয়াবহভাবে গর্জে উঠলেন তুর্য। চোখ রাঙিয়ে বললেন, বাসর রাতে আমাকে ভাই ডাকার অপরাধে টানা 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবি। এবার বোধ হয় বেহুশ হয়েই যাব। সারা রাত এক ফোঁটাও ঘুমাইনি, এমন চোখে ঘুম ভর করেছে, কিন্তু তিনি বলছেন কান ধরে দাঁড়িয়ে থাকতে। তুর্য যা ভয়ঙ্কর, উনি যা বলেছেন তাই করতে হবে। ওনার উপর থেকে উঠে অসহায় চোখে তাকালাম আমি। কোনো লাভ নেই, অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালে চোখ দুটো খুলে ফেলবো এখনই। হুমকি? কত খারাপ আপনি আমায় হুমকি দিচ্ছেন! তুর্যর জান প্রাণ তুর্য শুভ্রময়ীকে হুমকি দিচ্ছেন। মনের কথা মনে রেখেই কান ধরে দাঁড়িয়ে পড়লাম আমি। মুখ ফুলিয়ে তুর্যর দিকে তাকাতেই দেখলাম মিটমিট করে হাসতে ব্যস্ত বেয়াদব ছেলে। এমন কি কখনো হয় বিয়ের প্রথম রাতে রোমান্সের বদলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয় বউ? তুর্যর এমন জ্বালাময়ী হাস্যরসাত্মক প্রশ্নে ঠোঁট ভেঙে কেঁদে দিলাম আমি। বুড়ু কুচকে তড়িঘড়ি করে বিচলিত হয়ে কোলে তুলে নিলেন তুর্য। বিছানায় শুইয়ে আমাকে নিজের বুকে টেনে নিতেই একগাল হেসে উঠলাম আমি। এমন কি কখনো হয় বাসর রাতে শাস্তির ভয়ে অভিনয় করে বউ? অগ্নি দৃষ্টি নিবদ্ধ করলো আমার দিকে তুর্য। চোখ মেলে ওনার বুকে মুখ লুকাতেই নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল আমাকে। কানের কাছে দৃঢ় স্বরে বলে উঠলেন, হাজারো অপেক্ষার অবসান ঘটিয়ে আমার শুভ্রপরি বন্দী হয়েছে আজ আমার বাহুডোরে। উঠে পড়ো যান, আজ নতুন সাজে সাজতে হবে তোমায়। কানে আসছে মুগ্ধতা মেশানো সুরেলা আওয়াজ। ভেসে আসতেই পিটপিট করে পলক ঝাপটিয়ে চোখ মেলে তাকালাম আমি। নয়ন জোড়ায় ফুটে উঠল তুর্যর স্নিগ্ধ চেহারা। হাঁটু গেড়ে বসে আছেন তিনি আমার একদম কাছাকাছি। এক পাশ হয়ে তুর্যর দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে মুচকি হাসলাম। মিষ্টি হাসি এসে আমার হৃদয় ক্ষত করার ধান্দা বাদ দাও শ্রেয়া। তোমাতে ঘায়েল হয়েছি আমি বহু আগেই, আর কত ক্ষত করবে হৃদয়ে? তুর্যর মুচকি হেসে বলা কথাটা শুনে ব্রু কুচকে তাকালাম আমি। অভিমানী কণ্ঠে বলে উঠলাম, আমি আপনার হৃদয়ে ক্ষত করেছি? আপনি এমনটা বলতে পেরেছেন তুর্য? করেছো তো, বহু আগেই ক্ষত করেছো আমার হৃৎপিণ্ডে। ক্ষত তো শুকায়নি, বরং গভীর হচ্ছে ধীরে ধীরে। কথাটা বলেই কপালে এক গভীর স্পর্শ দিলেন ওষ্ঠদ্বয়ের। মানুষটার মুখটা দেখলে মনে হয় কোনো দিন কোনো কষ্টই ছিল না আমাদের অতীতে। শত কষ্ট পেয়েও কত মুগ্ধতায় ভরপুর তার হাসিতে। আসলেই আপনি স্ট্রং তুর্য, খুব স্ট্রং। আমার ভাবনার মাঝেই আমাকে টেনে তুলল তুর্য। হতবম্ব হয়ে ওনার দিকে তাকাতেই ইশারা করলেন পেছন ঘুরে দাঁড়াতে। বিস্ময়কর দৃষ্টিতে সামনের দিকে ঘুরে দাঁড়িয়ে পড়লাম। পেছন থেকে চুলগুলো একটু উঁচু করে খোপা করে দিলেন তুর্য। ছলছল করে উঠল দু চোখ। ওনার ভালোবাসা কেয়ারগুলো হৃদয় নাড়িয়ে দেয়। মাথায় চুমু খেয়ে মিষ্টি স্বরে বললেন, চট করে ফ্রেশ হয়ে
চট করে নিচে চলে এসো বউ। বউ শব্দটা শুনে ভেতর জুড়ে শুরু হলো ভয়াবহ তোলপাড়। মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্যে বসবাস করছি। আজ সত্যিই আমি ওনার বউ। শত অপেক্ষা কষ্টের প্রহর কাটিয়ে শত বাধা পেরিয়ে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি দুজনে। মুচকি হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম আমি। তুর্য নিচে চলে গেলেন। ডাইনিং টেবিলে নাস্তা করতে সবাই ব্যস্ত। হঠাৎ নজরে পড়ল খুব সুন্দর একজন মহিলাকে। বাদামি রঙের তাঁতের শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চেহারাও কি ভীষণ সুন্দর। কিছুতেই আমার মস্তিষ্কে ধারণ করতে পারছে না ওনার পরিচয়। ডাইনিং টেবিলে বসে আমাদের সাথে নাস্তা করছে নিশ্চয়ই তুর্যদের কাছের কেউ হবে। তুর্যর দিকে তাকিয়ে দেখলাম কেমন চোয়াল শক্ত করে আছে। ব্যাপার কি? একটু আগেই তো হাসি খুশি ছিলেন, আধা ঘন্টার মাঝেই কি এমন হলো যেভাবে রুড হয়ে আছেন? আরিয়ানা আপু মহিলাটাকে বেশ বিনয়ের সাথে নাস্তা দিচ্ছেন। আর চোখে মহিলাটার দিকে তাকালাম। আশ্চর্য, উনি তো আমার দিকেই চেয়ে আছেন। এত নিরিবিলি কেন? তোহাস ভাইয়াও এক নাগারে নিজের নাস্তা করে যাচ্ছেন। সব কিছু কেমন ভুতুরে ভুতুরে লাগছে। কে বলবে এটা বিয়ে বাড়ি? আচমকা মহিলাটা আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি তুর্যর বউ? শাশুড়িকে সালাম না করে খেতে বসে পড়লে? নিস্তব্ধ হয়ে পড়লাম আমি। উনি তুর্যর মা। আরিয়ানা আপু চোখে ইশারায় হ্যাঁ বুঝালো। দাঁড়িয়ে পড়লাম আমি। নরম স্বরে বলে উঠলাম, আসসালামু আলাইকুম মা, ক্ষমা করবেন। আসলে আমি আপনাকে। রাগান্বিত চোখে আমার দিকে তাকালেন তুর্য। ওনার চাহনিতে কথাগুলো গলায় আটকে গেল। নাস্তার প্লেটটা ঠেলে দিয়ে উঠে দাঁড়ালেন উনি। চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠলেন, আমার বউ হয়ে তুমি অন্য কারো কাছে মাথা কেন নত করছো শ্রেয়া? উনি আপনার মা তুর্য। ফুঁসে উঠলেন তুর্য। ওনার দিকে ঘৃণিত নজরে তাকিয়ে স্পষ্ট স্বরে বললেন, আমার মা নেই শ্রেয়া। আমার আর তোয়াস ভাইয়ার মা মরে গেছে। ফার্দার ওই মহিলাকে আমার মা বলে দাবি করবে না, নিজের শাশুড়িও ভাববে না। উনি আমার বাবার সেকেন্ড ওয়াইফ ছিলেন। তুর্যর কথায় বিস্ফোরিত নয়নে চেয়ে রইলাম। ঠক গিলে আমতামতা করে বললাম, সম্পর্কে তো তো মাই হয় তুর্য। এক প্রকার তাচ্ছিল্য করে হাসলেন উনি। মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সম্পর্কে মা হলেও উনি কখনো মা হয়ে উঠতে পারেনি শ্রেয়া। বাবা ওনাকে আমাদের জন্য বিয়ে করে আনলেও উনি তো বাবার টাকার জন্য বউ হয়ে এসেছিলেন। আমাদের ছেলে হিসেবে কখনো মানতেই পারেননি উনি। তুর্যর কথা শুনে চুপ হয়ে রইল সবাই। আরিয়ানা আপু একটু ইতস্তত করে বলল, থাক না তুর্য, আজ তোর বিয়ে, এসব কথা বাদ দে। হাসলো তুর্য। কঠিন স্বরে বলল, বাদ দেওয়ার মতো কিছুই নেই ভাবি। উনি কেন এসেছেন এখানে? ওনাকে তো বাবা সম্পত্তির ভাগ দিয়েছেন, তাই না? তাহলে এখানে কি করছেন উনি? ওনার কোনো অধিকার নেই এই বাড়িতে আসার। তোমার বিয়েতে কি আমি আসতে পারি না তুর্য? রক্তিম বর্ণ ধারণ করলো তুর্যর চোখ দুটো। তীব্র রাগ নিয়ে বলে উঠল, কেন আবারও আমাদের আলাদা করতে এসেছেন? চমকে উঠল সবাই। কৌতূহলের দৃষ্টিতে তাক করলো তুর্যর দিকে। মেহেরিমা চৌধুরীও উঠে পড়লেন চেয়ার থেকে। তোমাদের আলাদা করতে এসেছি মানে? আর কত নাটক করবেন আপনি? ছোট থেকেই আপনার নাটক সহ্য করে আসছি, ভুলে যাবেন না। ভাইয়া সব মুখ বুঝে সহ্য করলেও আমি ছেড়ে দেবার পাত্র নই। আপনারা সবাই তা জানেন না। মাসখানেক আগে আমাকে আর শ্রেয়াকে আলাদা করার পিছনে ওনার হাত ছিল। সবাই যেন শক খেলো। তুর্যর কথা রাগা মাথা কিছুই বুঝতে পারছে না কেউ। তোহাস ভাইয়া নরম কণ্ঠে বলে উঠল, বুঝিয়ে বল তুর্য। আমার যেদিন অ্যাক্সিডেন্ট হয় শ্রেয়া ওই দিন ফোন দিয়েছিল, তাই না? দুর্ভাগ্যবশত মোবাইলটা আমি রুমেই ফেলে যাই। আমি কখনো নিজের ফোনে পাসওয়ার্ড ইউজ করি না, এটা পরিবারের সবারই জানা। সেদিন চাচার মোবাইলে মেসেজটা মেহেরিমা চৌধুরী দিয়েছিলেন। প্রশ্ন হলো, আমি কিভাবে জানলাম? আমার রুমে যে গোপন ক্যামেরা আছে সেটা সবারই অজানা। সেদিন রাতে শ্রেয়া যখন বলল মেসেজে আমি বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি, ইচ্ছে করেছে নিজেকে শেষ করে দেই। যাকে এত ভালোবাসি তার মুখে এমন কথা শোনাটা খুবই যন্ত্রণাদায়ক। অবশ্য এতে শ্রেয়ার কোনো দোষ ছিল না। আমাকেও তাকে আলাদা করার জন্য তো অজানা এক শত্রু উঠে পড়ে লেগেছিল। রাতেই ভিডিও ফুটেজ চেক করতেই সত্য আমার সামনে প্রকাশিত হলো। শুধু এতটুকুতেই ক্ষান্ত হননি তিনি, তার আগে শ্রেয়ার সব ডিটেলস বের করে আমার খালামণিকে শ্রেয়াকে আবাসের বউ করার তাগিদ দেন। খালামণি যাচাই বাছাই করে জানলো শ্রেয়া খুব ভালো মেয়ে, তাই দ্বিমত করেননি।
অন্যদিকে মেহরিমা চৌধুরী শ্রেয়ার সৎমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন যেন বিয়েটা হয়। সবকিছু ঠিক আছে নাকি ভুল কিছু বলেছি মেহরিমা চৌধুরী? সবকিছু শুনে ধপ করে পাশের চেয়ারে বসে পড়লাম আমি। আমাদের প্ল্যান করে আলাদা করেছেন উনি, সবকিছুর পেছনে ওনার হাত। আমার দিকে তাকিয়ে মা বলতে শুরু করলেন, ভুল কি করেছি তুর্য? আমার ভাইয়ের মেয়েকে রেখে একটা রাস্তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলে তুমি। পাগল হয়ে যাচ্ছিলে ফালতু একটা মেয়ের জন্য। তোমার বাবাকে বুঝিয়েও লাভ হয়নি। উনি তো তুমি বলতেই পাগল ছিল। ভূমিকার নখের যোগ্যও না এই মেয়ে। বেশ করেছি তোমাদের আলাদা করে। আরিয়ানা ভাবি ও অহমিকার মাঝে আকাশ পাতাল পার্থক্য। আসলে অহমিকা তো পুরো আপনার স্বভাবই পেয়েছে, যেমন ফুপু তেমন ভাতিজি। ভাগ্য ভালো তোহাস ভাইয়ার কপালে আরিয়ানা ভাবি জুটেছে। এই কাজটা ভালো করেছেন, কিন্তু আমাকে ও শ্রেয়াকে আলাদা করে একদম ঠিক করেননি। কি লাভ হলো? ঘুরে ফিরে আমার শুভ্রপরী আজ আমার অর্ধাঙ্গিনী। একটা বিধবা মেয়ের জন্য আমার সাথে তর্ক করছো তুমি? মেয়েটা বিধবা না, শ্রেয়া আমার বউ। সম্পর্কে আপনি আমার বড় বলে এই তিক্ত কথাটা বলেও এখনো দাঁড়িয়ে আছেন এখানে, নয়তো আজ আপনাকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারতো না। আর 1 মিনিটও যদি আপনি এখানে উপস্থিত থাকেন তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। আপনার মতো লোভী স্বার্থবাদী মহিলার মুখ দেখতে চাই না। আজও আপনি প্রমাণ করে দিলেন পর পরই হয়, পর কখনো আপন হয় না। তাচ্ছিল্য হেসে চলে গেলেন উনি। তোহাস ভাইয়া তুর্যর কাঁধে হাত রাখতেই হাতটা চেপে ধরলো তুর্য। একটু হেসে বলল, দেখলে তো ভাইয়া কেমন খেল খেললো আমার জীবনটা নিয়ে। আর ওনাকে মায়ের আসনে বসিয়েছিলাম আমরা। উপরে গিয়ে রেডি হয়ে নাও শ্রেয়া। একজন মা কিভাবে নিজের স্বার্থের জন্য সন্তানের খুশি কেড়ে নিতে পারে? আপন না হোক তবুও তো মা। আমি তুর্যর চোখে দেখেছি কতটা কষ্ট পেয়েছেন তুর্য। ওনার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণে তুর্যর রাগের শিকার হতো, কিন্তু ওনাকে কথাগুলো বলতে গিয়েও তুর্যর ঠোঁট কাঁপছিল। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন তুর্য। কেন এমন হয়? কেন আমরা যাদের আপন ভাবি তারা আমাদের দু চোখের বিষ-মনি করেন? টাকাই কি সবকিছু? ভালোবাসা, মায়া, মমতা কি কিছুই না? ভাগ্য খারাপ ওনার। উনি যদি বুঝতেন আপনারও তোহাস ভাইয়ার চোখে ওনার জন্য কতটা সম্মান, কতটা ভালোবাসা, তবে এত স্বার্থপর হতে পারতেন না। বুকটা চিরে একটা উত্তাপ শ্বাস বেরিয়ে এলো। শুভ্র লেহেঙ্গা পরে তৈরি হয়ে নিলাম আমি। প্রিয় আরিয়ানা আপুও রেডি। একটু পরেই নিচে নিয়ে যাবে আমাকে। লাল আরেকটা ওড়না এনে মাথায় দিয়ে দিল আরিয়ানা আপু। অবাক হয়ে ওড়নার দিকে তাকাতেই ঠোঁট দুটো প্রসারিত করে বললেন, তুর্যর আদেশ। সাদা ওড়না মাথায় দেওয়া আছে, তার উপর একদম মুখ ঢেকে আবার লাল ওড়না। অদ্ভুত তো, বিয়ে তো রাতেই হয়ে গেল, তবু কতটা আয়োজন। আমাকে নিয়ে নিচে নেমে আসলো প্রিয় ও আরিয়ানা আপু। এত ভারী লেহেঙ্গায় হাঁটতে কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই। তুর্য চৌধুরীর ইচ্ছে বলে কথা। লাল ওড়নার উপর দিয়ে ঝাপটা ভাবে ভেসে এলো তুর্যর হাস্যোজ্জ্বল চেহারা। সাথে সাথেই কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। ওনার হাতটা ধরে এগিয়ে গেলাম স্টেজের দিকে। স্টেজে আমাকে বসিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আমার বউকে প্রথমে দেখার অধিকার আমার, তাই আমি প্রথমে দেখব। ওনার বন্ধুরা সবাই হইচই করে উঠল। ইস, কি লজ্জাজনক ব্যাপার! এই লোক একদিন মাথা কাটিয়েই ছাড়বে। ধীরে ধীরে ইয়া বড় ঘুমটা তুললেন উনি। এক নজরে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠলেন, মাশাআল্লাহ, শুভ্রতায় ঘেরা মায়াবী কন্যা। হেসে দিলাম আমি। আমার হাতটা আঁকড়ে ধরলেন খুব শক্ত করে। অপলক ভাবে তাকিয়ে রইলেন। পাশ থেকে আয়ুষ ভাইয়া চিল্লিয়ে বললেন, আজ একটা প্রমিস চাই জেরি। পুরু কুচকে তাকালাম আমি। হৃৎপিণ্ড চরম লাফাচ্ছে। আয়ুষ ভাইয়া মুচকি হেসে বললেন, প্রমিস করো তুমি মৃত্যুর আগ পর্যন্ত হারিয়ে যাবে না তুর্যর জীবন থেকে। সাথে সাথেই তুর্যর হাতটা আঁকড়ে ধরে আওয়াজ করে বললাম, শত বাধা আসুক তবু আমি আপনাকে ছেড়ে যাব না তুর্য। আপনার বন্ধু মহলের সামনে প্রমিস করলাম শেষ নিঃশ্বাস অবধি আমি আপনারই থাকব। করতালির আওয়াজ এসে কর্ণকুহলে পৌঁছাতেই লজ্জায় শিউরে উঠলাম আমি। তুর্য এখনো এক ধ্যানে তাকিয়ে। ইস, কি মারাত্মক চাহনি! ঘোমটা টেনে বসে আছি বিছানায়। রাত 12টা বাজে। বাহিরের শোরগোল কানে এসে পাচ্ছে। ফুয়াদ ভাইয়া, প্রিয়, মিথি আপু সবাই জেগে ধরেছে তুর্যকে। বেশ ভালোই বুঝতে পারছি। হঠাৎ
তুর্যর কণ্ঠ শোনা গেল, আমার বউ, আমার রুম, অথচ তোদের টাকা দিতে হবে? নেভার। ফুয়াদ মনে আছে একবার ক্লাবে একটা মেয়ে, তুর্য কথাটা শেষ করার আগেই ফুয়াদ মিথিকে নিয়ে প্রগার পাঠ। প্রিয় ও আরিয়ানা বেককল বনে গেল। কি হলো? হুড়মুড়িয়ে ওনাকে ঘরে ঢুকতে দেখে কিছুটা নড়ে চড়ে বসলাম আমি। বাহির থেকে আরিয়ানা আপুর চিৎকার শোনা যাচ্ছে। ভালো হবে না বলে দিলাম তুর্য, আমাদের বোকা বানালি, এটা শোধ নিয়ে ছাড়বো। কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলেন তুর্য। উনি আমার সাথে কথা বললেন না কেন? চিন্তা নিয়ে বিছানা থেকে উঠতেই বেরিয়ে এলেন। দ্রুত গতিতে কাছে এসে দাঁড়ালেন। থরথর করে কাঁপতে লাগলো সারা শরীর। মুচকি হাসলো তুর্য। মধুর স্বরে প্রশ্ন করলো, নার্ভাস? হুম। আপনি এসে আমার সাথে কথা বললেন না কেন? আপনি কি রেগে আছেন কোনো কারণে? আবার কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন না তো? ভয়ার্ত কণ্ঠে বললাম। রাখলে তো মন্দ হয় না। কাল অভিনয় করে বেঁচে গিয়েছো। আমার সাথে অভিনয়ের শাস্তি কি জানো তো? আমি ঢোক গিললাম। কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আমি তো আমি তো কি শুভ্রপরী? আবার অভিনয়? না, আমি তোমার নানা? কালকে ভাই আর আজকে নানা? কি বলছেন তুর্য? আপনি তো আমার স্বামী। যাও ফ্রেশ হয়ে নাও। দ্রুত বেগে ওয়াশরুমে ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম আমি। শ্বাস প্রশ্বাস আটকে আসছে। এইভাবে কেউ ভয় দেখায়? উনি ইচ্ছে করে এমন করলেন আমার সাথে। ফ্রেশ হয়ে লাল একটা শাড়ি পরে বের হয়ে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে মনে পড়লো চিরকুট। হৃদয় হরণী, আমার হৃদয় স্পর্শী, শুনছো তুমি? তোমাতেই পূর্ণ হয়েছি আজ আমি। বৃষ্টির স্নাত সকালে নয়, রাতের আধারে নয়, সারা প্রহর তোমার ভালোবাসায় সিক্ত থাকতে চাই আমি। আসক্তি হতে চাই তোমার, যেন অবলীলাই বলতে পারো তুর্য নামক আসক্তি গ্রাস করেছে আমায়। ভীষণভাবে কেঁপে উঠল হৃৎপিণ্ড। বুকের ধুকপুকানি বেড়ে গেল বহুগুণ। অন্যরকম অনুভূতিতে ভিড় জমাচ্ছে মন জুড়ে। চিরকুট প্রেমে মত্ত হয়েছি বহু আগেই। আজ যেন নতুন করে মত্ত হচ্ছি চিরকুট লেখকের প্রেমে। সামান্য চিরকুট, অথচ তার মধ্যে লেখাগুলোর গভীরতা ব্যাপক। এমন বাক্য যার মনে আওড়াবে সেই ব্যক্তি প্রেমে পড়তে বাধ্য হবে। চিরকুট লেখকের প্রেমে। শাড়িটা ঠিক করে পেছনে চোখ উল্টে তাকাতেই চোখ আটকালো তুর্যর মোহময় নজর। একটুও সময় নিলাম না তুর্যকে জাপটে ধরতে। হৃদয় নাড়ানো আহ্বানে সাড়া না দিয়ে কি উপায় আছে? কোমর আঁকড়ে ধরে মুখোমুখি করে নিলেন তুর্য। সাহস জুগিয়ে ওনার কপালে ঠোঁট ঠেকালাম এই প্রথমবার। হাতের বাঁধন ঢিলে করে দিলেন মুহূর্তেই। পড়তে নিলেই আবারও আঁকড়ে ধরলেন নিজের একদম কাছে। চোখ বন্ধ করে স্লো ভয়েসে এক নিঃশ্বাসে বলে উঠলাম, আপনাতেই মুগ্ধ হতে চায় আপনার শুভ্রপরী প্রেমময় তুর্য চৌধুরী। ভার্সিটির গেট দিয়ে গাড়ি ঢুকতেই নজরে পড়ল দূরে বসে থাকা মেয়েটার দিকে। সাদা টপস, কালো স্কার্ফ পরিহিত, গলায় স্কার্ফ পেঁচানো মেয়েটাকে চিনতে একটু কষ্ট হয়নি আমার। প্রিয় মন খারাপ করে বসে আছে শিমুল গাছটার নিচে পাতানো বেঞ্চিতে। চোখগুলো ফোলা ফোলা, মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে আছে। এত বছরের পরিচয়ে আজ প্রথম প্রিয়কে এমত অবস্থায় দেখলাম। বুকটা মুচড়ে উঠল, মনে অশান্তি এসে ভর করলো। নিজের সবচেয়ে প্রিয় বান্ধবীর একটু কষ্টও যেন হৃদয়ে আঘাত হানি। নিতে পারছি না আমি প্রিয়র কষ্টদায়ক মুখশ্রী। গাড়ি পার্কিং এরিয়া থামতেই কিছুটা নড়ে চড়ে বসলাম আমি। তুর্য মুখে হাসি নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। ঠোঁটের কোণে বহমান এই মুগ্ধ হাসি যেন এক নিমিষেই কেড়ে নিল আমার মনের সবটুকু অশান্তি। কিন্তু তবুও যেন প্রিয়র চেহারাটা দেখে আমার মনটা হাহাকার করে উঠছে। ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুর্যর দিকে চেয়ে রইলাম। উনি যদি বুঝতে পারেন কোনো কারণে আমার মন খারাপ, তবে ভয়ঙ্কর রেগে যাবেন। মানুষটা তো আর আমাকে কষ্টে রাখে না, বরং নিজের চেয়েও বেশি ভালোবাসেন আমাকে। বিয়ের 3 দিন কেটে গেছে। এই 3 দিনে যেন ওনার ভালোবাসা বেড়ে গেছে অনেক বেশি। এখনো মনে হয় কোনো স্বপ্নের রাজ্যের পরী আমি। হাসিটা ফেক শ্রেয়া। সাবলীল ভঙ্গিতে কথাটা বললেন তুর্য। গাড়ির সিটে হেলান দিয়ে হাত বাড়িয়ে আমাকে টেনে নিলেন একদম নিকটে। মিথ্যে হাসির অভিনয় করার প্রয়োজন নেই বউ। কি হয়েছে? একটু আগেও মুড ভালো ছিল আপনার। নিচের হাতটা দিয়ে দূরে প্রিয়র দিকে ইশারা করলাম আমি। একটু তাকিয়ে আমার দিকে মুখ ফেরালো তুর্য। চিন্তিত স্বরে বললেন, শালি সাহেবাকে তো আপসেট মনে হচ্ছে, তুমি যাও ওর কাছে। আপনি যাবেন না? না, আমি গেলে প্রিয় অস্বস্তিতে পড়ে যাবে।
আমার সামনে কিছু বলতে জড়তা ফিল করবে, বাট তোমাকে কিছু বলতে কোনো আড়ষ্টতা অনুভব করবে না, কারণ তুমি ওর বেস্ট ফ্রেন্ড। ও তোমার সামনে কমফোর্ট ফিল করে। তুর্যর কথাগুলো অসম্ভব ভালো লাগলো। সত্যিই তো বলেছেন তুর্য, আমরা চাইলেও সবার সামনে স্বাভাবিকভাবে নিজেকে মেলে ধরতে পারি না। ঠিক আছে, আমি প্রিয়র কাছে যাচ্ছি। ক্লাস শেষে অপেক্ষা করব আপনার জন্য। নিজের খেয়াল রেখো। প্রিয়র পাশে ধপ করে বসে পড়লাম আমি। মুখে হাত দিয়ে ভাবার ভঙ্গিতে বললাম, নীল আকাশ কি আজ কালো মেঘে ঢেকে গেছে? আমার দিকে ফিরে তাকালো প্রিয়। ফোলা ফোলা চোখ দুটোকে কি মায়াবী না লাগছে মেয়েটাকে। একটু হেসে বললাম, আজকে আন্টি বকেছে প্রিয় বেবিটাকে? তাহলে প্রিয় বেবির চোখে অশ্রুকণাদের ভিড় কেন জমেছে? কারণ অশ্রুকণার আমার সঙ্গী হতে চেয়েছে। একটু হাসলাম আমি, হাত বাড়িয়ে দিলাম প্রিয়র দিকে। আমার হাতটা ধরে একদম কাছে এসে বসলো প্রিয়। মনটা খারাপ করে বলে উঠল, আমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে শ্রেয়া। প্রিয়র কথা কানে আসতেই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি। বড় বড় চোখ করে তাকালাম প্রিয়র দিকে। চমকিত স্বরে বলে উঠলাম, কি বলছিস? আঙ্কেল আন্টি রাজি? রাজি না হয়ে উপায় আছে? ছেলে শিহাব ভাইয়ার ফ্রেন্ড। আর তাজ্জব ব্যাপার কি জানিস, ছেলে এবং ছেলের পুরো পরিবারই আমাকে পছন্দ করে। শিহাব ভাইয়ার সাথে মায়ের কানা ঘুষাতে যতটুকু বুঝেছি, আজ দেখতে এসেই হয়তোবা বিয়েটা হয়ে যাবে। কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল প্রিয়। কান্নাটা একদম স্বাভাবিক, কারণ প্রিয় আয়ুষ ভাইয়াকে ভালোবাসে। কিন্তু আয়ুষ ভাইয়া তো ওকে ভালোবাসে না। তবুও একবার হলেও আমার আয়ুষ ভাইয়ের সাথে কথা বলা উচিত। প্রিয়র হাতটা ধরে বললাম, আমার সাথে চল প্রিয়। কোথায়? আয়ুষ ভাইয়ার কাছে। কান্না থামিয়ে আমার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাক করলো প্রিয়। দৃঢ় কণ্ঠে বলল, পাগল হয়েছিস? উনি আমায় ভালোবাসে না শ্রেয়া, উনি তো তোকে ভালোবাসে। চমকে উঠলাম আমি। প্রিয়র হাতটা ছেড়ে দিলাম আস্তে করে। অতিশয় বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম প্রিয়র মুখপানে। মলিন হাসি হাসলো প্রিয়। ব্যথিত স্বরে বলল, তুই তো সবসময় বলিস মেয়েদের বোঝার ক্ষমতা প্রখর হয়। আয়ুষ ভাইয়ের চোখে দৃশ্যমান তোর জন্য ভালোবাসা আমার চোখ এড়ায়নি। ওনার চাহনি তোর জন্য অস্থির হওয়া সবই আমার চোখে আটকা পড়েছে এ কদিনে, বিশেষ করে তোর গায়ে হলুদের রাতে। জানিস শ্রেয়া, তোর গায়ে হলুদের অনুষ্ঠানে আয়ুষ তুর্য ভাইয়াদের বাগানের অপর পাশে বসে কাঁদছিলেন। জীবনে প্রথম কোনো পুরুষকে কাঁদতে দেখে বুকটা ধক করে উঠেছিল। মানুষটা যখন আয়ুষ ভাইয়া বুঝতে পারলো, কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল আমার। ইতস্ত নিয়ে ধীরে পায়ে গিয়ে ওনার পাশে বসতেই নিজের চক্ষু জল লুকিয়ে নিতে চাইলেও পারেনি। অজান্তেই হোক আমার হাতটা আঁকড়ে ধরে কষ্টগুলো প্রকাশ করছিলেন। যে ছেলে তোর জন্য অস্থির হয়ে পড়ে, সে কখনো আমায় গ্রহণ করবে না শ্রেয়া। উনি তোকে ভালোবাসে, তাতে আমার একটুও কষ্ট নেই। উনি যদি আমাকে ডাকেন তবে সব ফেলে ছুটে যাব আমি, কিন্তু আমায় কখনো ডাকবে না উনি, এটাই সত্য। যদি আয়ুষ ভাইয়া তোকে গ্রহণ করে নেয়, তুই ওনার কাছে ধরা দিতে বাধ্য, তাই তো? চল আমার সাথে। না শ্রেয়া। কেন প্রিয়? বিয়ে যখন করেই নিচ্ছিস, তবে একবার নিজের মনের কথাটা প্রকাশ কর প্রিয়। সারা জীবন মনের মাঝে চেপে রাখা অনুভূতিগুলো সে অসহনীয় যন্ত্রণা দেয়। তার চেয়ে ঢের ভালো হবে অনুভূতিগুলোকে মুক্ত করে দে, মনটাকে হালকা কর। উঠে দাঁড়ালো প্রিয়, মুচকি হেসে বলল, চল শ্রেয়া। দুরু দুরু বুক নিয়ে দুই বান্ধবী এসে উপস্থিত হলাম তুর্যদের আড্ডার স্থানে। আমাকে দেখতে পেয়েই এগিয়ে এলেন তুর্য। ধীর কণ্ঠে প্রশ্ন করে বসলো, এখানে কেন এসেছো শ্রেয়া? ক্লাস শুরু হয়নি এখনো? সাহস জুগিয়ে প্রিয়কে নিয়ে তো আসলাম, কিন্তু এখন তুর্য সাহেবকে দেখে এক নিমেষেই সব সাহস ফুস করে উড়ে গেল। নিয়ে গেলাম আমি। লাজ লজ্জা ভুলে কিছুটা নিকটে গিয়ে দাঁড়ালাম তুর্যর। আর চোখে বন্ধুদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, কি করছো জান? দিস ইজ নট রোমান্স টাইম। চোখ দুটো বড় বড় হয়ে এলো। তুর্যর বলা কথাটা কানে এসে প্রতিধ্বনি হতে লজ্জায় নুয়ে পড়লাম আমি। বিড়বিড় করে বললাম, আপনি একটু বেশি বুঝেন তুর্য, আয়ুষ ভাইয়াকে ডেকে দিন না। কেন? চোখের ইশারায় পেছনে দাঁড়িয়ে থাকা প্রিয়কে দেখালাম আমি। তুর্য মুচকি হেসে বললেন, পিছনের দিকে পুকুর পাড়ে গিয়ে বসো, আমি আয়ুষকে নিয়ে আসছি। খুশিতে সাথে সাথে বলে উঠলাম,
ধন্যবাদ চিরকুট লেখক। ধন্যবাদে লাভ হবে না বউ, আজ কিন্তু একটা কিস চাই আমার। ছি, কতটা নির্লজ্জ আপনি। বাক্যটা উচ্চারণ করে আর এক মুহূর্তও দাঁড়ালাম না। প্রিয়কে নিয়ে নিচে চলে এলাম পুকুর পাড়ে। পুরো 1 বোতল পানি সাবার করে ফেলেছে প্রিয়। ভ্রু কুচকে তাকাতেই বলে উঠল, গলা শুকিয়ে যাচ্ছে দোস্ত, আমাকে দিয়ে হবে না, একদমই হবে না। চল না রে, চলে যাই এখান থেকে। মেজাজ গরম হয়ে গেল। সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে তেজি স্বরে বললাম, শ্বশুর বাড়িতে তো চলেই যাবি, যাওয়ার আগে অন্তত বেচারা অনুভূতিকে মুক্তি দে তোর মনের বাঁধন থেকে। তুর্য ও আয়ুষ ভাইয়াকে আসতে দেখে চুপচাপ হয়ে বসে রইলাম দুজন। আয়ুষ ভাইয়া এসে দাঁড়াতেই তুর্য বলে উঠল, চলো বউ, আমরা ওই দিকটা একটু হেঁটে আসি। আমাকে আর পাইকে। প্রিয়কে ইশারায় অল দ্য বেস্ট জানিয়ে তুর্যর সাথে কিছুটা দূরে সরে আসলাম আমি। আয়ুষ তীক্ষ্ণ নজরে তাকালো প্রিয়র দিকে। এতেই প্রিয় শেষ। ভয় সংকোচ নিয়ে দাঁড়িয়ে রইল জড়সড় হয়ে। ঠোঁটে আলতো হাসি ফুটে উঠল আয়ুষের। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, তুর্য বলল তুমি নাকি কিছু বলতে চাও আমাকে। জড়তা অভিশঙ্কা নিয়ে কাপা কাপা কণ্ঠে প্রিয় চোখ বন্ধ করে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি ভাইয়া। আজ রাতে আমায় পাত্রপক্ষ দেখতে আসবে। আপনি যদি আমায় গ্রহণ না করেন তবে আমি চিরতরে অন্য কারো হয়ে যাব। কিন্তু আমি আপনার হতে চাই, আপনার প্রণয়ে আবদ্ধ হতে চাই। আপনি ভালো না বাসলেও ধীরে ধীরে বাসবেন কোনো এক সময়, কিন্তু আমি হারিয়ে গেলে তো আর সেই সুযোগটাও থাকবে না ভাইয়া। বড় বড় শ্বাস ফেললো প্রিয়। আতঙ্কিত মন থেকে আয়ুষের দিকে তাকাতেই দেখলো আয়ুষ তীক্ষ্ণ নজরে তাকিয়ে তার দিকে। সাদাসিধেভাবে জবাব দিল আয়ুষ, আমি আগেই বুঝতে পেরেছি তুমি আমায় পছন্দ করো। বিয়ে করে নাও প্রিয়, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না, কখনো গ্রহণ করাও না। দু চোখে জল নিয়ে আয়ুষের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত স্বরে বলে উঠল প্রিয়, জীবন কারো জন্য থেমে থাকে না আয়ুষ। আপনি আমাকে ভালো না বাসেন, কিন্তু একটা সুযোগ তো দিতে পারেন, তাই না? চিরকুমার তো থাকবেন না, একদিন না একদিন পরিবারের চাপে পড়ে বিয়েটা ঠিকই করে নেবেন। যে মেয়েকে করবেন তাকে কি ভালোবেসেই করবেন? ভালো তো বাসতে পারবেন না, তবু বিয়েটা করবেন। তাহলে আমায় ফিরিয়ে দিচ্ছেন কেন? অন্য মেয়েকে করলে আমায় করতে কি সমস্যা আয়ুষ? বলুন না, চুপ করে আছেন কেন? একটা সুযোগ দিয়েই দেখুন। প্লিজ তুমি চলে যাও প্রিয়, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। কথাটা বলে বড় বড় পা ফেলে চলে গেল আয়ুষ। কান্নায় ভেঙে পড়ল প্রিয়। আটকে উঠলাম আমি। তুর্যও বিচলিত হয়ে এগিয়ে এলো আমার সাথে। একটু স্পর্শ করতে আমাকে জাপটে ধরলো প্রিয়। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, উনি আমায় গ্রহণ করেনি শ্রেয়া, ফিরিয়ে দিয়েছেন আমায়। কষ্ট ব্যতীত কি ভালোবাসার নাগাল পাওয়া যায় না? হতাশ দৃষ্টিতে তুর্যর চাহনিতে চোখ রাখতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। 1 সেকেন্ডও দাঁড়ালেন না তুর্য, যেতে যেতে বলে গেলেন, প্রিয়কে নিয়ে বাড়িতে যাও শ্রেয়া। অপরাহ্ন। প্রিয়দের ড্রয়িং রুমে বসে আছে দুটো মেয়ে, একজন ছেলে ও ছেলের বাবা মা। শিহাব ভাইয়া প্রিয়র বাবা মাও বসে আছেন পাত্রপক্ষের সামনে। প্রিয়কে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, শিহাব ভাইয়ার সাথেও কথা বলতে চেয়েছি, কিন্তু প্রিয় জেদ চেপে বসে আছে। ওর একটাই কথা, এই বিয়েটা করবে। কোনো আয়ুষ চায় না সে। রাগের বশে এই কথাটা বললেও পরে যে মেয়েটা খুব পস্তাবে। এখন তুর্যই শেষ ভরসা। নিশ্চয়ই উনি কিছু না কিছু করবেন বিয়েটা ভাঙতে। আমি জানি উনি কখনো আয়ুষ ভাইয়াকে প্রেশার দিবেন না, কারণ এতে আয়ুষ ভাইয়া কষ্ট পাবে। কিন্তু উনি করবেনটা কি? নীল শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে নিল প্রিয়। বিয়ের জন্য কত উতলা ভাব, কিন্তু আমি তো জানি সবই রাগের প্রভাব। ভিতরে তো দহনে জ্বলে পুড়ে যাচ্ছে। নুসাইবা আপু তারা দিতেই প্রিয়কে নিয়ে ড্রয়িং রুমে এলাম আমি। প্রিয়কে বসিয়ে ফোনটা নিয়ে সাইডে চলে এলাম। তুর্য কোনো উপায় পেলেন? ছেলে খুবই ভালো, নির্দ্বিধায় বিয়ে বসে যেতে হলো প্রিয়কে। তুর্য ভাবলেশীন কণ্ঠ শুনে অবাক হলাম আমি। অস্ফুট স্বরে বললাম, আপনি এসব কি বলছেন তুর্য? প্রিয় আয়ুষ ভাইয়াকে ভালোবাসে, মরে যাবে মেয়েটা ওনাকে ছাড়া। আয়ুষ তো ভালোবাসে না শ্রেয়া। প্রিয় যদি নিজের মর্জিতে বিয়েটা করতে চায় তবে আমাদের আর না বাধা দেওয়াই ভালো, কিন্তু প্রিয়র যদি একটু অনিচ্ছা থাকে বিয়ে হওয়ার সম্ভাবনা একদম নেই। ফোন কেটে দিলেন তুর্য। কথাগুলো তো উনি সত্যিই বলেছেন, তবুও চাই একটা বার যেন আয়ুষ ভাইয়ার মন বদল হয়। ভালোবাসা পাওয়া খুব কঠিন,
খুবই কঠিন। ছেলের মা রিং পরিয়ে দিলেন প্রিয়র হাতে। চোখ দুটো ছলছল করে উঠল প্রিয়র। প্রিয় কষ্ট নিতে পারছি না আমি। ইচ্ছে করছে আয়ুষ ভাইয়াকে গিয়ে বলি, একটা সুযোগ দিলে কি হতো, প্রিয়কে একটু ভালোবাসতে দিলে কি হতো। আপনার ভালোবাসাটা কি সব কিছু প্রিয়টা কি ফেল না? দীর্ঘশ্বাস ফেলে প্রিয়র দিকে চেয়ে রইলাম। প্রিয়র হবু শাশুড়ি বলে উঠলেন, বিয়েটাও আজ সেরে ফেলতে চাই, তা তো আপনাদের আগেই জানিয়েছি। কাজী সাহেব আসছেন, কয়েক মিনিট বাদেই পৌঁছে যাবেন। আপনাদের কোনো সমস্যা নেই তো? আঙ্কেল হাসি মুখে বললেন, না না, কোনো সমস্যা নেই। ছ্যাদ করে উঠল ভেতরটা। সমস্যাটা তো অনেক। প্রিয়টা যে কিছুই বলছে না, কেমন নিষ্প্রাণ হয়ে বসে আছে। তোর কি কষ্ট হচ্ছে না প্রিয়? চিরতরে অন্য কারো হয়ে যাচ্ছিস তুই। মনের কথা মনেই রয়ে গেল। আচমকা কারো কণ্ঠ শুনে স্তম্ভিত হয়ে পড়লাম আমি। আচ্ছা, আমি ভুল শুনলাম না তো? তুর্যর সাথে বাসায় ঢুকতে ঢুকতে আয়ুষ মুচকি হেসে বলে উঠলেন, বাহ, আমার গার্লফ্রেন্ডকে বিয়ে দিয়ে দিচ্ছেন। গার্লফ্রেন্ড আমার আর বউ হবে অন্য কারো, এটা কখনো মেনে নেবে না আহনাফ হাসান আয়ুষ। ড্রয়িং রুমে উপস্থিত সবাই বিস্ময়ে থ মেরে রইল। পাত্রপক্ষ বিস্ফোরিত চোখে চেয়ে রইল আয়ুষ ভাইয়ার দিকে। কিন্তু আমার মনে খুশির ঢেউ উথাল পাথাল করছে। তুর্য এসে আমার পাশে দাঁড়াতেই নিচু স্বরে বললাম, ধন্যবাদ। মিষ্টি হাসি উপহার দিলেন তুর্য। একটু নুইয়ে আমার কানের কাছে স্লো ভয়েসে বললেন, আমি কিছুই করিনি বউ, আয়ুষ নিজের ইচ্ছেতে এসেছে। কানের কাছে গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই হৃদস্পন্দন বেড়ে গেল আমার। থম মেরে দাঁড়িয়ে রইলাম তুর্যর পাশে। অবাক হচ্ছি এটা ভেবে যে আয়ুষ ভাইয়া নিজের ইচ্ছেতে এসেছে। আয়ুষ ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে ডুকরি কেঁদে উঠল প্রিয়। ওনার কাছে গিয়ে বলে উঠলেন, আমি পারছি না আয়ুষ, প্লিজ আমায় এভাবে মেরে ফেলবেন না, আমায় গ্রহণ করে নিন না দয়া করে। প্রিয়র কাণ্ডে সবার চক্ষু চরক গাছ। শিয়া ভাইয়া দাঁতের দাঁত চেপে বললেন, কি করছিস তুই প্রিয়? পাগল হয়েছিস? কি বল বকছিস? আমি আয়ুষকে ভালোবাসি ভাইয়া, আমার সাহস হয়নি তোমাদের বলার। দয়া করে ওনাকে বলো আমাকে মেনে নিতে, তুমি বুঝিয়ে বলো ভাইয়া। প্রিয়র ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আকুতি মিনতি দেখে বুকটা কেঁপে উঠল আমার। ভীষণ অবাক হলাম আমি। আয়ুষ ভাইয়া প্রিয়র হাতটা আলতো করে ধরে রিংটা খুলে ওই ছেলেটার হাতে দিয়ে দিল। বিনীতভাবে বললেন, ক্ষমা করবেন, প্রিয় ও আমি একে অপরকে ভালোবাসি। আপনাকে বিয়ে করলে এক প্রকার ঠকানো হতো, তার চেয়ে ভালো হলো প্রথমেই সব জেনে গেলেন। শিহাব ভাইয়ার কাছে অনুরোধের স্বরে বলে উঠলেন, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আমি কখনো জোর করে বিয়ে দেব এমন ভাই না। প্রিয় আমাকে একবার বললেই হতো। খুশিতে চকচক করে উঠল প্রিয়র চোখ দুটো। পাত্রপক্ষের কাছে ক্ষমা চাইলেন শিহাব ভাইয়া। ওনারা চলে যেতেই শিহাব ভাইয়া আয়ুষ ভাইয়াকে বাবা মা নিয়ে আসতে বললেন। গাড়িতে বসে আছে আমি ও তুর্য, অপেক্ষা আয়ুষ ভাইয়ার। উনি কথা বলতে ব্যস্ত প্রিয়র সাথে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। আজ অনেক শান্তি অনুভব করছি। মনে হচ্ছে যেন বুকের উপর থেকে অনেক বড় পাথর সরে গেল। আকস্মিক ঘাড়ে উত্তাপ নিঃশ্বাস অনুভব করতেই উল্টো ঘুরলাম আমি। হতবিম্বল হয়ে থম মেরে গেলাম। কি হলো এটা? তুর্য অভিভূত হয়ে চেয়ে আছে আমার দিকে। মিনিট আগেই উল্টো ঘুরতেই আমার ঠোঁট গিয়ে তুর্যর ঠোঁটে ঠেকেছিল। আমার কোমরের এক পাশে হাত রেখে আমার দিকে আরেকটু ঝুঁকে এলেন তুর্য। নিশ্চুপ হয়ে আছি উভয়ই। নীরবতা ছেয়ে আছে চারদিকে, কিন্তু হৃদস্পন্দন যেন পাল্লা দিয়ে কথা বলে চলেছে। কাপা কাপা কণ্ঠে কিছু বলতে নিলে ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন তুর্য। তুর্যর এক হাত খামচে ধরলাম খুব জোরে। সাথে সাথেই ছেড়ে দিয়ে সরে গেলেন একটু দূরে। আমাকে আবদ্ধ করে নিলেন বাহুতে। আপনি তো আমায় ভালোবাসেন না আয়ুষ, তাহলে কেন ফিরে এলেন? মিথ্যে বা বললেন কেন? ভাবলাম বিয়ে তো করবই, অন্য কাউকে করাচ্ছে যে মেয়েটা আমায় ভালোবাসে তাকে করে নেওয়াই উত্তম। আর তুমি তো বলেছো ভালোবাসা হয়ে যাবে ধীরে ধীরে। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল আয়ুষ। মাথা নিচু করে তাকালো প্রিয়। বিমোহিত হয়ে সংকোচ নিয়ে বলে উঠল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরতে চাই আয়ুষ, একটুখানি শুনতে চাই আপনার হৃদস্পন্দন। সময় নিল না আয়ুষ। হাত টেনে প্রিয়র মাথাটা চেপে ধরল নিজের বুকে। আয়ুষের বুকে মাথা রেখে প্রশান্তির শ্বাস নিল প্রিয়। চোখ বুজে কান পেতে রেখে ব্যস্ত হয়ে পড়ল আয়ুষের হৃদস্পন্দন শুনতে। তিতিশাকে পড়াতে পড়াতে কখন 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল
বুঝতেই পারলাম না। বই খাতা বন্ধ করে কোলে তুলে নিলাম তিতিশাকে। গালে টুপ মেরে চুমু খেয়ে বললাম, মিস, এখন তোমাকে নুডলস বানিয়ে দিব, খাবে তো বেবি? মায়া ভরা চোখ নিয়ে অময়ে হাসলো তিতিশা। মাথা নাড়িয়ে বোঝালো খাবে। তিতিশাকে ড্রয়িং রুমে বসিয়ে টিভি অন করে দিয়ে চলে আসলাম কিচেন রুমে। সন্ধ্যার প্রহর পেরিয়ে গেছে সেই কখন। ঘড়িতে 9টা বাজতে চললো। আরিয়ানা ও তোহাস ভাইয়া জরুরি কাজে বাহিরে গেছে, আর তুর্য রুমে অফিসের কাজ নিয়ে ব্যস্ত। পড়ালেখা ও অফিসের কাজ করাটা কঠিন হয়ে পড়ে, তবুও কি সুন্দর সব কিছু সামলে নেয় মানুষটা। ভার্সিটির টপ বয়ও হয়ে ওঠে, অথচ আমি টপ তো দূরের কথা, এবার বোধহয় টেনে টুনে পাশটাই করতে হবে। কিছু শেখা হয়নি আমার। সূর্য যদি ঘূর্ণাক্ষরও টের পান, তাহলে দেখা যাবে সারা দিন রাত শুধু বইয়ে মুখ বুজে থাকতে হবে। টপ করা স্টুডেন্টদের এই একটা প্রবলেম, যাকে দেখবে তাকে শুধু পড়ার উপদেশ দিবে। গতকাল রাতেও তো টের পেলাম, রাত জেগে পড়ায় মগ্ন ছিল জনাব। ঘুম হালকা হয়ে আসলেও গভীর ঘুমে ডুবে আছি এমন বাহানা ধরেছিলাম, হয়তো আমাকেও পাশে বসিয়ে পড়াতো। ঝটপট নুডলস বানিয়ে আনতেই দেখলাম তিতিশার সাথে হেলান দিয়ে বসে আছে সূর্য। আমাকে দেখে ঘাড়টা এলিয়ে দিলেন সোফায়, মধুর সুরে ডেকে উঠলেন, বউ। লজ্জায় স্তব্ধ হয়ে নুডলসের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। ছি ছি, তিতিশার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন। তিতিশা যা পাকনি, তার উপরে আমি তার মিস হই। দিলেন তো সূর্য সবটা শেষ করে। কি হলো বউ, দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো জলদি। কি আর করার, তিতিশাকে নুডলসের বাটিটা ধরিয়ে দিয়ে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। ভ্রু কুচকে তাকালেন তিনি, হ্যাচকা টানে আমাকে বসিয়ে দিলেন নিজের পাশে। প্রস্তুত না থাকায় কিছুটা হেলে পড়লাম আমি ওনার দিকে। ওনার বুকের কিছুটা অংশ খামচে ধরতেই গালে ভালোবাসার পরশ এঁকে দিলেন সূর্য। তাড়াতাড়ি করে তিতিশার দিকে চাইতেই খেয়াল করলাম ও টিভির দিকে গভীর দৃষ্টিতে তাক করে রেখেছে। আমার পিঠে হাত রেখে বলে উঠলেন সূর্য, তোমাকে খুব মিস করছিলাম বউ। 2 ঘন্টা ধরে আমার চোখের আড়ালে তুমি। হৃৎপিণ্ডে তো প্রায় রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, মাথাটা ভীষণ ব্যথা করছে। তোমার হাতের ছোঁয়া চাই, ভালোবাসার পরশ চাই, কোলে মাথা রেখে 1 ঘন্টা ঘুমাতে চাই। নিস্তেজ হয়ে চেয়ে রইলাম আমি। আবদারগুলো এত মুগ্ধতায় পরিপূর্ণ কেন? সূর্য নামক মানুষটা এমন কেন? প্রতিবার ভালোবাসাময় বাক্য ছুঁড়ে হৃদয়টা ঘায়েল করেন কেন? নরম স্বরে বললাম, এখানে তো তিতিশা আছে, আপনি বরং রুমে গিয়ে ঘুমোন। আপু তো এখনো আসেনি, ওকে একা ফেলে কি রুমে থাকতে পারি বলুন? তিতিশা কার্টুন দেখলে আর কিছুর খবর থাকে না। 1 ঘন্টাই তো বউ, জাস্ট তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। ওয়েট, তিতিশা? কোনো রেসপন্স নেই তিতিশার, দেখলে তো? না দেখিনি, মাথা ব্যথা করছে তো। ঠিক আছে, আমি টিপে দিচ্ছি। কথাটা বলেই তুর্যর মাথার কাছে দাঁড়িয়ে কপালে হাত দিতেই হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিলেন উনি। লালচে বর্ণ ধারণ করলো চোখ। আমার দিকে না তাকিয়ে চলে গেলেন রুমে। নিমিষেই আধারে ছেয়ে গেল মনটা। উনি কি রাগ করেছেন? উনি তো এমন কিছু আবদার করেননি যা দেওয়া সম্ভব না। একটু কোলে মাথা রাখতেই তো চেয়েছিলেন। আমি হয়তো একটু বেশি করে ফেলেছি। দরজার দিকে চোখ যেতেই আরিয়ানা আপু ও তোহাস ভাইয়ের উপস্থিতি লক্ষ্য করলাম। মিষ্টি হেসে সোফায় বসলেন আপু। দৃঢ় কণ্ঠে প্রশ্ন করলাম, কাজটা ভালোভাবে কমপ্লিট হয়েছে আপু? তিতাসা তোকে বিরক্ত করেনি তো? একদমই না। ভয়ে ভয়ে রুমে ঢুকলাম আমি। সূর্য খাটে হেলান দিয়ে ল্যাপটপে মত্ত। আমি আসার শব্দ যেন তিনি পাননি এমন ভান ধরে আছেন। ল্যাপটপ থেকে একবারও মুখ তুলে তাকাননি। দরজাটা হালকা চাপিয়ে দ্রুত পায়ে সূর্যর গা ঘেঁষে বসলাম আমি বিছানায়। আর চোখে তাকিয়ে চোখ রাঙালেন সূর্য। শুকনো ঢোক গিললাম আমি। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। গায়ের ওড়নাটার এক পাশ দিয়ে ঘামটা মুছে নিলাম। কি আশ্চর্য, আমি কি সূর্যকে ভয় পাচ্ছি? পাচ্ছি তো। মিনমিন করে বলে উঠলাম, আসলে তখন তিতিশা। সূর্য খুব জোরে ল্যাপটপটা রেখে চলে গেলেন বারান্দায়। এত জোরে আওয়াজ করলো যে মৃদু কেঁপে উঠলাম আমি। মনে সাহস জুগিয়ে আবারও ছুটে চললাম বারান্দায়। রেলিংয়ে হাত রেখে নিচে চেয়ে আছেন সূর্য। আজকের চাঁদটা ঠিক সেদিনের মতো। সেদিন চাঁদটা সাক্ষী ছিল আমাদের ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনার। সূর্যর কিছুটা কাছে যেতেই ঘুরে দাঁড়ালেন উনি। অগ্নি চোখে আমার দিকে তাকাতেই ভয়ার্ত মন নিয়ে থমকে রইলাম। এক পা করে উনি একদম কাছে এসে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, আমার রাগ সম্পর্কে তুমি তো অবগত ছিলে তাই না? নাকি ভুলে গেছো?
তোমার সাথে রাগ দেখাতে চাই না শ্রেয়া, ভালো হবে এখন আমার থেকে দূরে থাকো। আমি চাই না তোমার উপর এই মুহূর্তে আমার রাগের কোনো প্রভাব পড়ুক। আপনার তো মাথা ব্যথা করছিল, রুমে এসে শুয়ে পড়ুন। তোমার ভাবতে হবে না। তুর্য প্লিজ শুনুন। রুমে যাও। তুর্য তীব্র রাগ নিয়ে আমাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরলেন তুর্য। রক্তিম চোখ চোয়াল শক্ত করে বললেন, কতবার বলতে হবে তোকে, মেজাজ এমনিতে খিটখিটে হয়ে আছে, তার উপর তুই এমন করছিস। এটাই তো চেয়েছিলি যেন আমি রাগ দেখাই, এটাই চেয়েছিলি তাই না? নে এখন সহ্য কর। কথাটা বলেই আমার গলায় সজোরে কামড় বসিয়ে দিলেন তুর্য। ব্যথা অনুভব হতে মৃদু আওয়াজ করে কিছুটা নড়ে উঠলাম। বুকে ধাক্কা দিয়ে তুর্যকে সরানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এতে যেন তিনি আরো রেগে গেলেন। দু হাত শক্ত করে আমার হাত দুটো আঁকড়ে ধরলেন নিজের হাতের মুঠোয়। গলায় উষ্ণ ছোঁয়া পেতেই মেরুদণ্ড বরাবর স্রোত বয়ে গেল। গভীর স্পর্শ দিয়ে সরে এলেন তুর্য। গালে হাত রেখে বললেন, আই এম সরি বউ, অফিসের কাজও সামনে, ফাইনাল এক্সাম, সব মিলিয়ে মেজাজটা চওড়া ছিল। কতবার বলেছি রুমে যাও, কিন্তু তুমি শুনোনি। দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে, এখন তোমাকে ডাবল শাস্তি পেতে হবে। হিচকি উঠে গেল আমার। তুর্যর দিকে তাকাতেই দেখি কঠোরভাবে তাকিয়ে আছেন উনি আমার দিকে। গলায় ঝাল ঝাল অনুভব করতেই চোখ পানিতে টইটুম্বুর হয়ে উঠল। আমাকে বাঁধন থেকে মুক্ত করে রুমে চলে গেলেন তুর্য। আমিও পিছু পিছু আসতেই আমাকে খাটে বসিয়ে পানির গ্লাস ধরিয়ে দিলেন হাতে। গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে শান্ত হলাম। শাস্তির কথা শুনেই আমার এই অবস্থা, না জানি আজ আবার কেমন শাস্তি দেন উনি। চটজলদি পড়তে বসো। কথাটা বলেই টেবিলের দিকে এগিয়ে গেলেন তুর্য। মনের অবস্থা নাজুক। একটু আগেই তো এই পড়া নিয়ে ভাবছিলাম, এখন এই মুসিবত আমার ঘাড়ে এসে পড়লো। দীর্ঘ একটা হাসির রেখা টেনে আমতামতা করে বললাম, একেবারে ডিনার করে না হয় পড়তে বসবো তুর্য, আর আপনার তো মাথা ব্যথা করছিল। বাহানার দরকার নেই, আর এক রাত না খেলে কিছু হবে না, কিন্তু এখন আমার কথা না শুনলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। তুর্য ভয়ঙ্কর বলেছে মানে ভয়ঙ্কর হবেই হবে। আসলেই এক রাত না খেলে কিছু হবে না, কিন্তু তুর্যর রাগের শিকার হলে খুবই ভয়ঙ্কর কিছু হবে। তড়িঘড়ি করে চেয়ারে বসে পড়লাম আমি। মুচকি হাসলেন তুর্য, ঠোঁট দুটো আরেকটু প্রসারিত করে বললেন, গুড গার্ল। আমাকে পড়া বুঝিয়ে দিয়ে নিচে চলে গেলেন উনি। নিশ্চয়ই খেতে গিয়েছেন। কি নিষ্ঠুর হাসবেন্ড, আমাকে পড়ায় বসিয়ে এক রাত না খেলে কিচ্ছু হবে না বলে নিজে খেতে চলে গেলেন। টেবিলে মাথা ঠেকিয়ে বসে রইলাম আমি। লাগবে না পড়া মরা, একটুখানি ঘুমানো যাক তুর্য আসা অবধি। কিন্তু তার হইল কই। পেছন থেকে গর্জে উঠলেন তুর্য। ভয়ে লাফ দিয়ে উঠলাম আমি। হৃদয়ের কম্পন ক্রমশ বাড়তে লাগলো। প্লেট হাতে দাঁড়িয়ে উনি টি টেবিলের উপর খাবারগুলো রেখে আমার কাছে এসে দাঁড়ালেন রাগান্বিত চোখ নিয়ে। ইস, ফর্সা চেহারা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, ঘুমাচ্ছিলে কেন বউ? না না, আমি তো ঘুমোইনি তুর্য, ওই একটু চোখ লেগে গিয়েছিল আর কি। যাও এখনই চোখে মুখে পানি দিয়ে আসো। তাড়াতাড়ি করে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিলাম। উফ, বেঁচে গেছি। বাহিরে আসতেই তুর্য কাছে এসে বসতে বললেন। সোফায় গিয়ে ওনার পাশে বসতেই মুখের সামনে খাবার ধরলেন উনি। একটু অভিমানী স্বরে বললাম, আপনি না বলেছেন এক রাত না খেলে কিছু হবে না? তুমি এক রাত না খেলে কিছু হবে না কি জানি না, তবে আমি এক রাত না খেলে ঘুম আসবে না, আর তুমি না খেলে আমার গলা দিয়ে খাবার নামবে না। কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বললেও আমি ঠিকই বুঝেছি আমাকে খাওয়ানোর জন্য এত কিছু। ওনার কেয়ার ভালোবাসাগুলো মাত্রাতিরিক্ত কেন? মাঝে মাঝে খুব ভয় হয় এগুলো হারিয়ে যাবে না তো। সুখ তো আমার কাছে বেশি দিন স্থায়ী হয় না। এখন তো সারাক্ষণ সংশয়ে থাকি, মনে হয় এই বুঝি কেউ কেড়ে নিচ্ছে আমার সুখ দেওয়া মানুষটাকে। খাবার খেতে খেতে তুর্যর দিকে চেয়ে রইলাম এক দৃষ্টিতে। মানুষটা একদম অন্যরকম। কত কষ্ট দিয়েছি আমি, তবুও আমার যত্নে একটু ত্রুটি রাখেননি উনি। সত্যি ভালোবাসা কাউকে মারাত্মকভাবে ঘায়েল করে। বিছানায় শুয়ে আছি আমি। তুর্য তোহাস ভাইয়ার কাছে গিয়েছে অফিসের কাজ নিয়ে কথা বলতে। মনে খচখচ করছে একটা কথা, কিভাবে জানাবো আমি তুর্যকে? উনিই বা কি ভাববেন? পরক্ষণেই মনে হলো কিসের জড়তা, উনি তো আমার স্বামী। রুমে এসে আমার পাশে শুয়ে পড়লেন তুর্য। আমাকে আবদ্ধ করে নিলেন নিজের বাহুবন্ধনে। তুর্যর বুকে মাথা রেখে নরম স্বরে বলে উঠলাম, আমি মা হতে চাই তুর্য। চমকে উঠলেন তুর্য। আমাকে বুক থেকে সরিয়ে উঠে বসলেন উনি।
এক দৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিকে। ওনার ভাবভঙ্গি সঠিক বুঝতে পারছি না আমি। গম্ভীর কণ্ঠে উনি বলে উঠলেন, বিয়ে হয়েছে 2 মাসও হয়নি শ্রেয়া, এখনই এমন কথা? তুর্য, আমি তো শুধু কি শ্রেয়া, ডক্টরের কথা ভুলে গেছো? উনি জানিয়েছেন এখন বাচ্চা নিলে তোমার মৃত্যু ঝুঁকি থাকবে, কারণ তোমার আগের বার প্রেগন্যান্সিতে প্রবলেম হয়েছিল। মেডিসিনগুলো নাও ঠিকভাবে, তুমি একদম সুস্থ হলেই আমরা বেবির কথা ভাববো। আমার কিছু হবে না তুর্য, আমরা চেষ্টা করে তো দেখতেই পারি। 2 বাহুতে চেপে ধরলেন তুর্য। অসহায় চোখে তাকালাম আমি। আমার বাহু ছেড়ে দিয়ে আমাকে নিজের বুকে চেপে ধরলেন প্রচন্ড জোরে। কোমল স্বরে বলে উঠলেন, তুমি কি চাও শ্রেয়া, আমি আবারও হারিয়ে ফেলি তোমাকে? আমার বাঁচার শেষ ইচ্ছেটুকু নষ্ট করে দিতে চাও? বেবি আমরা নিব, তবে তুমি কিছুটা সুস্থ হওয়ার পর। তোমার মিস ক্যারেজ হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে। ডক্টর তো জানিয়ে দিয়েছে এখন বেবি নিলে তোমার লাইফ রিস্ক থাকবে। আমি কিভাবে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেই বলো? সবাই বেঁচে থাকতে চাই, আমিও চাই। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই তোমাকে নিজের ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখে। হঠাৎ মাথায় পানি অনুভব করতেই বুঝতে পারলাম তুর্য কাঁদছে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। কাঁদতে কাঁদতে বলে উঠলাম, আমি আর জেদ করব না তুর্য, কখনো না। আজ প্রিয় ও আয়ুষ ভাইয়ের গায়ে হলুদ। সকাল থেকেই প্রিয়দের বাসায় আমি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আকাশও ছেয়ে আছে রক্তিম আভায়। বাহিরে এখনো ডেকোরেশনের কাজ দেখতে ব্যস্ত শিহাব ভাইয়া। তুর্য আসেননি, কারণ উনি ছেলেপক্ষ। আয়ুষ ভাইয়াদের বাসায় গিয়েছেন উনি, কিন্তু একটু পরপরই ফোন দিয়ে যাচ্ছেন। দুজন দু প্রান্তে, অথচ মন এক অংশ জুড়েই অবস্থান করছে। শিহাব ভাইয়া খুবই ভালো একজন মানুষ। আমাকে পাননি, তবুও আমার জন্য গচ্ছিত স্নেহ একটুও কমেনি। কোনো খারাপ ব্যবহারও করেনি আমার সাথে। সব সময়ের মতো হাসি খুশি আচরণ। দোয়া করি খুবই শীঘ্রই যেন ওনার জীবনে কেউ আসে আর পূর্ণতায় ভরিয়ে দেয় জীবনটা। রুমে এসে দেখি প্রিয় ম্যাডাম কানে ফোন রেখে অনবরত কথা বলেই যাচ্ছে। মনে মনে হাসি পেল আমার। আয়ুষ ভাইয়া ওই ন্যাকা রানীর চক্করে পড়ে একদম শেষ হয়ে গেল। 2 মাসে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে এই মেয়ে আয়ুষ ভাইয়াকে। কে বলেছে জীবন থেমে থাকে? আয়ুষ ভাইয়া না করেও বাধ্য হয়েছে এই মেয়ের প্রেমে পড়তে। কালকেই তো বিয়ে, একটু ধৈর্য ধর। এখন ফোনটা রেখে সাজতে আয়, নয়তো বিয়ের কোণে ছাড়াই হলুদ অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। মুখ তুলে তাকালো প্রিয়। আয়ুষ ভাইয়ার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা আয়ুষ, রাখছি এখন। রাগ করবেন না প্লিজ। বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন, আপনি তো জানেনই। কোনোভাবেই একটা প্রোগ্রামও মিস করা যাবে না, সাজতেও সময় লাগবে। আচ্ছা রাখছি। প্রিয়র কথা শুনে হেসে লুটুপুটি খাওয়ার অবস্থা আমার। কি উপাধি দেওয়া যায় প্রিয়কে? বিয়ে পাগলি নাকি আয়ুষ ভাইয়ের পাগলি, নাকি আয়ুষের পাগলি? তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকালো প্রিয়। মুখ ফুলিয়ে বলে উঠল, হাসছিস কেন শ্রেয়া? বিয়ে বিয়ে করে নিঃশ্বাস নিতেও ভুলে যাচ্ছিস। হাসবো নাকি কাঁদবো বোন? তোকে বান্ধবী না, শত্রু মনে হচ্ছে আমার। তুই যা ভাবিস তাই। আমি তোর কলিজার ভাবি, তাহলে তুই কি আমার কলিজা? তাই। কথাটা বলে প্রিয়কে জড়িয়ে ধরলাম। কেঁদে দিল প্রিয়। আমারও চোখ থেকে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। হলুদ একটা জামদানি শাড়ি পরলাম আমি। খোপা করে পেঁচিয়ে নিলাম বকুল ফুলের গাছরা। আয়নায় নিজেকে এক নজর দেখে মেসেজ করলাম তুর্যকে, কখন আসবেন আপনি এখানে? রিপ্লাই দেননি। হয়তো ওইখানে কোনো কাজ নিয়ে বিজি আছেন। স্টেজে বসে আছে প্রিয়, আমি দাঁড়িয়ে রইলাম এক পাশে। এখানে খুব মানুষ। প্রিয়র ফুপাতো মামাতো ভাইয়ের কয়েকজন ফ্রেন্ডও এসেছেন। একটা ছেলে কতক্ষণ ব্যাপী তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিভঙ্গি স্বাভাবিক নয়, কেমন যেন লালসার দৃষ্টি। ভালোই অনুষ্ঠানটা শেষ হলেই হয়। তুর্য যদি বুঝতে পারেন তাহলে মেরেই ফেলবেন ছেলেটাকে। বিয়ে বাড়ি পরবর্তীতে ভুতুরে বাড়িতে পরিণত হবে। শিহাব ভাইয়া এসে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা শ্রেয়া? প্রিয় কখন থেকে তোমাকে ডাকছে শুনছো না যে? আসলে আমি খেয়াল করিনি ভাইয়া, এখনই যাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা হলে জানাবে আমায়। মুচকি হেসে প্রিয়র কাছে চলে এলাম আমি। ফোন চেক করতেই দেখলাম তুর্য মেসেজ দিয়েছেন গেটের কাছে যেতে। মনটা ভালো হয়ে গেল আমার। সকাল থেকে একবারও দেখিনি ওনাকে। মনটাও কেমন আনচান করছিল। তৃষ্ণার্ত হয়ে উঠেছিল মনটা ওনাকে এক নজর দেখার আশায়। গেটের কাছে আসতেই তুর্যকে দেখতে পেলাম। কালো পাঞ্জাবি পরেছেন উনি। মনে পড়ে গেল নবীন বরণের কথা। সেদিনও কালো পাঞ্জাবি পরে নজর কেড়ে নিয়েছিলেন সুদর্শন এই পুরুষ। আশেপাশে কাউকে না দেখে তুর্যকে জড়িয়ে ধরলাম শক্ত করে।
আমার মুখটা দুহাতে আঁকড়ে ধরলেন উনি। সম্মোহিত দৃষ্টিতে চেয়ে থেকে আমার কাছাকাছি নিয়ে আসলেন নিজের মুখটা। গলা জড়িয়ে ধরে আমিও চেয়ে রইলাম মুগ্ধ দৃষ্টিতে। মুচকি হেসে মুখটা ফিরিয়ে নিলেন উনি। কি হলো? আমি গলা ছেড়ে দিতে নিলে আমার চুলের পেছনে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন তুর্য। দু চোখের আকৃতি বড় বড় হয়ে এলো আমার। কি মজা পান উনি সবসময় আকস্মিক আক্রমণে। তুর্য এখনো গেটে অবস্থান করছেন। আয়ুষ ভাইয়া নাকি আসবে? বাহ, 2 মাসেই প্রিয়র প্রেমে মাতাল প্রেমিক হয়ে উঠেছেন তিনি। বাড়ির ভেতরে এসেছি প্রিয়র জন্য ঠান্ডা পানি নিতে। হঠাৎ মনে হলো আমাকে কেউ ফলো করছে। পেছন থেকে কাউকে দেখলাম না আমি। ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে উল্টো ঘুরতেই চোখের সামনে ভেসে উঠল সেই ছেলেটা যে বাহিরে আমার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়েছিল। ভয়ার্ত চোখে তাকালাম আমি। ছেলেটা ক্রমশ আমার দিকেই এগিয়ে আসছে। বিয়ে বাড়ি, গান বাজনায় আয়োজন, কারো কানে তো আমার চিত্তরও পৌঁছাবে না। ছেলেটা আরেকটু কাছে আসতেই হাত দিয়ে বোতলটা পরে প্রচন্ড শব্দ সৃষ্টি করলো। কি আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? ছেলেটা কোনো উত্তর না দিয়েই আমার দিকে হাত বাড়াতেই চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। গাল বেয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। একটা চিৎকার দিতেই অনুভব করলাম আমার সম্মুখে কারো উপস্থিতি নেই। সামনে তাকাতেই ভয়ে আটকে উঠলাম আমি। ছেলেটার গলা চেপে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে রেখেছেন তুর্য। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটার শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখগুলোও কেমন হয়ে গেছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লাম আমি। কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছি না। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে যেন তুর্যর 2 চোখ থেকে অগ্নি বর্ষণ হচ্ছে, দহন হচ্ছে চারদিকে। তীব্র রাগের স্বরে বলে উঠলেন তুর্য। নিজের কলিজা দেখেছিস কখনো? দেখিসনি। তোর কলিজা বের করে তোর হাতে ধরিয়ে দিব। আমার কলিজায় হাত বাড়ানোর অপরাধে। আমার শুভ্রপরি আমার কলিজা, আমার কলিজায় দাগ দেওয়ার চেষ্টা, তাহলে তোকে ছাড় দিয়ে কিভাবে বল বল কুত্তার বাচ্চা। কথাগুলো বলে ছেলেটার নাক বরাবর ঘুষি বসিয়ে দিল তুর্য। বুকের কম্পন, ভয় নিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারলাম না আমি। লুটিয়ে পড়লাম মেঝেতে। তুর্যর ডাক আমার কানে এলেও চোখ খুলে রাখা সম্ভব হলো না আর। অনেক কষ্টে নিজের চোখ দুটো মেলে তাকালাম আমি। চোখের সামনে আবিষ্কার করলাম তুর্যর লালচে বর্ণের চোখ দুটো। লাফিয়ে উঠলাম আমি। তুর্য জড়িয়ে নিল আমাকে অতি যত্নে। রুমের চারদিকে তাকাতে চোখে পড়ল প্রিয় ও আয়ুষ ভাইয়াকে। তুর্যর বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসলাম আমি। আয়ুষ ভাইয়া ও প্রিয় এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ঠিক আছে জেরি? ঠিক আছে ভাইয়া। ভয়ার্ত চোখে তুর্যর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, ওই ছেলেটা? হাসলো আয়ুষ ভাইয়া। তুর্যর দিকে এক পলক চেয়ে বলল, ছেলেটাকে হসপিটালে পাঠানো হয়েছে। হসপিটালে কেন? তোমার স্বামী এমন বার মেরেছে, হসপিটালে অ্যাডমিট করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুর্যর দিকে তাকাতেই দেখলাম উনি একদম চুপ করে বসে আছেন। নরম স্বরে প্রিয়র উদ্দেশ্যে বললাম, আমার জন্য তোদের হলুদ অনুষ্ঠান নষ্ট হলো, আমাকে ক্ষমা করে দিস প্রিয়। তোর চেয়ে বড় আমার কাছে আর কিছুই না শ্রেয়া। তুই ঠিক আছিস তো? সব ঠিক আছে? অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি, অপেক্ষায় আছি তোর। তাড়াতাড়ি বাইরে আয় প্লিজ। প্রিয় ঠিক বলেছে জেরি, আমরা গেলাম। তুর্যকে নিয়ে বাইরে এসো। সবাই যেতেই উঠে দাঁড়ালো তুর্য। ওনার হাতটা টেনে ধরলাম আমি। মুখ ঘুরিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। হাতটা ছাড়িয়ে খাটে বসে পড়লেন। মাথার চুলগুলো টেনে পেছনে ঠেলে দিয়ে নিজের রাগ কিছুটা দমিয়ে নিলেন। কিন্তু রাগ কেন করেছেন সেটাই তো মাথায় ঢুকছে না আমার। কঠিন গলায় বলে উঠলেন, কি হতো নিজের আত্মরক্ষার জন্য একটা স্টেপ নিলে? আজ আমি না আসলে খুব খারাপ কিছু হতে পারতো তোমার সাথে। লড়াই না করে থরথর করে কাঁপছিলে তুমি। এভাবে টিকে থাকবে পৃথিবীতে? কখনো যদি আমি না থাকি তাহলে কিভাবে রক্ষা করবে নিজেকে? তুর্যর কথা শুনে অন্তর মোচড় দিয়ে উঠল। তাড়াতাড়ি করে তুর্যর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। চমকে উঠলেন তুর্য। আমাকে তুলতে নিলে বাধা দিলাম ওনাকে। ওনার হাঁটুর ওপর মাথা রেখে বললাম, কখনো যদি আপনি হারিয়ে যান তবে আমার একটাই আবেদন তুর্য, আমাকে সঙ্গে নিয়ে হারাবেন। আপনার শুভ্র পরীর হৃদয়ে রক্তক্ষরণ হবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, জীবন তো লাশ হয়ে যাবে আপনাকে ছাড়া। জীবনটা অমানুষত্বে ডুবেছিল। আপনি আলোর প্রদীপ হয়ে এক ঝাঁক আলো ঢেলে দিয়েছেন জীবনে। আমি আর অন্ধকারে ডুবতে চাই না তুর্য।
আমি আলোর সন্ধানী হয়ে বাঁচতে চাই আমার চিরকুট লেখকের সাথে, আপনার সাথে। আমি তখন খুব বেশি ঘাবড়ে গিয়েছিলাম। ফ্লোর থেকে তুলে আমাকে দাঁড় করালেন তুর্য। একটু দূরে সরে চোখ বুলালেন উপর থেকে নিচ পর্যন্ত। তুর্যর এমন চাহনি ভীষণ অস্বস্তিতে ফেলে দিল আমাকে। তুর্য কাছে এগিয়ে আসতেই মাথা নিচু করে ফেললাম আমি। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে উঠলেন তুর্য, শাড়ি এলোমেলো হয়ে আছে বউ, কোমরটা দৃশ্যমান। আমাকে সম্মোহিত করে নিজেই লজ্জা পাবে, এটা কেমন কথা বলো? আর লজ্জা পাওয়ার মতো তো কিছুই করিনি এখনো। কথাটা বলেই কোমরে নিজের ঠান্ডা হাত ছুঁয়ে দিলেন তুর্য। শিউরে উঠল সারা শরীর। শাড়ির এক পাশে খামচে ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম আমি। কোমরের হাতের বিচরণ ক্রমশ বেড়েই চলেছে। ঘাড়ে আছড়ে পড়ছে নিঃশ্বাসের উত্তাপ, যার ফলে হৃৎপিণ্ডের স্পন্দন ক্রমাগত বেড়ে চলেছে। গলায় মুখ ডুবাতেই চোখ দুটো বন্ধ হয়ে এলো আবেশে। মুচকি হেসে তুর্য দৃষ্টি নিবদ্ধ করল শ্রেয়ার বন্ধ চোখের পাতায়। নরম ঠোঁটের ছোঁয়া দিয়ে দিল দু চোখের পাতায়। দু কদম সরে এসে বলল, এখন রোমান্স করতে গেলে তোমার বান্ধবীর গায়ে হলুদ মাটি হয়ে যাবে বউ। তুর্যর কথা শুনে লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস হলো না আমার। রোবটের মতো দাঁড়িয়ে আছি। নড়চড় করা একদম নিষেধ তুর্য সাহেবের। আধ ঘন্টা ধরে শাড়ি পরানোর চেষ্টায় লেগে আছেন উনি। একবার পরিয়েছেন উল্টা। আমি দেখিয়ে দিতে চাইলেই চোখ রাঙান। কি আর করার, চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই নেই। শাড়িটা হাতে নিয়ে তীর্যক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও পরাতে শুরু করলেন। আর আমি বরাবরই নীরব দর্শক। কিছুক্ষণ পর শাড়ি পরিয়ে আমাকে আয়নার সামনে দাঁড় করালেন তুর্য। পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে উঠলেন, শুভ্রতার রঙে মোড়ানো আমার শুভ্র পরি। লাজুক হাসলাম আমি। আর একটু শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। স্লো ভয়েসে বলে উঠলেন, একটা নিউজ আছে। কি? সিনথিয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। বিস্ময়ে হতবাক হয়ে আয়নায় তুর্যর দৃষ্টিতে দৃষ্টি রাখলাম আমি। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কিছু করেননি তো তুর্য? হাসলো তুর্য। রহস্যময় কণ্ঠে বলে উঠল, তোমার কি মনে হয় জান? তার মানে আপনি? আমি তো জাস্ট লোক লাগিয়ে কিছু প্রমাণ কালেক্ট করেছি। সিনথিয়া ড্রাগস ব্যবসার সাথে জড়িত ছিল। সবচেয়ে বড় কথা, ও আমার শুভ্রপরীকে কষ্ট দিয়েছে। আমার শুভ্রপরীর মা হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে। ওকে শাস্তি না দিলে যে আমি স্বস্তি পেতাম না। আমি এমন একটা তুর্যই চাই সারা জীবন। তুর্য নামক মানুষটাই আমার অস্তিত্ব। তুর্য নামক মানুষটাতেই আমার পূর্ণতা। তুর্য মানেই একরাশ ভালোবাসা। প্রথম দিনের দেখা সেই বেয়াদব তুর্য চৌধুরী আমার জীবনের শেষ ভরসা, আমার বেঁচে থাকার কারণ। ভাবলে কষ্ট হয়, অনেক কষ্ট হয় যে মেহেরিমা চৌধুরী তুর্য আর তোহাস ভাইয়ের মতো ছেলেদের হারিয়েছেন। স্বার্থের জন্য ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়েছেন। অন্যায়কারী একদিন না একদিন সময়ের স্রোতে ঠিকই শাস্তি পায়, যেমনটা আভাস ও সিনথিয়া পেয়েছেন। বিয়ের গেট ধরে দাঁড়িয়ে আছি। তুর্য ছেলেপক্ষ, বরযাত্রী এসেছেন প্রায় 200 মানুষের মতো। শালী হিসেবে গেটে দাঁড়িয়েছি আমি। দাবি করেছি 20,000 টাকা না দিলে গেট ছাড়বো না আমরা। মিহিও পাল্লা দিয়ে ঝগড়া করে চলেছে। গলা ঠেকিয়ে বলে উঠলাম, দেখুন, ভালোই 20,000 টাকা দিন। এত ঝগড়াঝাটি করা ভালো নয়। ভ্রুকুটি করে তাকালেন তুর্য। সুদৃঢ় কণ্ঠে ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে বললেন, তাই না কি বেন সাহেবা? টাকা কি গাছে ধরে? বিয়ে করতে এসেছে, বিয়ে করে চলে যাবে। 1 টাকাও দিচ্ছি না আমরা। গেট না ছাড়লে নো প্রবলেম, বউ আমরা তুলে নিয়ে আসবো, সাথে আপনার মতো সুন্দরী বেআইনকেও। তুর্যর কথায় থতমত খেয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লোক! বউকে বেআইন বলছে, তার উপর আমার সাথে কিপটামি। লোক সমাগমে তুলে নেওয়ার হুমকি। আজ আপনার নিস্তার নাই তুর্য চৌধুরী। শুধু একটাবার বাসায় ফিরি। মনে মনে কথাগুলো বলে নরম স্বরে বললাম আমি, এই যে সাদা বিলাই তো অতি সুদর্শন বেআই সাহেব, যতই বলেন টাকা দিবেন না, লাভ নেই। টাকা আদায় করা ছাড়া গেট আমরা ছাড়ছি না। টাকা দেন, বউ নিয়ে ফুটুন। পাশে থেকে কে যেন বলে উঠল, সাথে আপনাকেও নিয়ে যাব বেআইন। রক্তিম বর্ণ ধারণ করলো তুর্যর দু চোখ। অসহায় দৃষ্টিতে চেয়ে চোখের ইশারায় না বুঝালাম। কেন যে একটুতে রেগে যায় লোকটা। বিয়েতে মানুষ মজা করেই। দু চোখ বুঝে আবারও মেলল তুর্য। মুখে হাসি ভাব এনে পিছে তাকিয়ে বলল, সুন্দরী বেআইনটা শুধু আমার, বিয়ে করা বউ তো আমার। একটু সাবধানে কথা বলবে ভাই, পরে দেখা যাবে আমি হয়ে গেছি হাইপার।
তুর্যর কথায় হতবিম্বল হয়ে চেয়ে রইল সবাই। একজন বলে উঠল, সরি ভাই, আমরা জানতাম না উনি আপনার বউ। সরি ভাবি। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। আয়ুষ ভাইয়া এবার দাঁড়িয়ে পড়লেন, আমার দিকে চেয়ে বললেন, তুজোর সাথে অডিশনটা দারুণ ছিল যে, আর তুজো তো সেই লেভেলের ঝগড়াটে প্রমাণ করলো নিজেকে। আর কষ্ট করতে হবে না তোমার। কথাটা বলে মিহির হাতে 20,000 টাকা ধরিয়ে দিলেন আয়ুষ ভাইয়া। সামনে থেকে এক গ্লাস শরবত তুলে নিয়ে আমাকে ইশারা করলেন নিতে। চমকালাম আমি, দৃঢ়তা বজায় রেখে বললাম, এটা তো আপনার জন্য ভাইয়া। আমার জন্য কিন্তু জেরি যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে তর্ক করতে করতে। প্রিয় হয়তো এতটা তর্ক করতে পারতো না। আয়ুষ ভাইয়ার কথায় হেসে দিলাম আমি। গ্লাসটা নিয়ে শরবতটা খেয়ে যাওয়ার রাস্তা করে দিলাম ওনাকে। সবাই যাওয়া শেষে আমি পা বাড়াতেই পেছন থেকে শাড়ির আঁচলে টান অনুভব করলাম। ঠোঁট দুটো প্রসারিত করে তুর্যর দিকে চেয়ে বললাম, কি সুন্দর মেয়ে দেখলে আঁচল ধরে টানাটানি? আপনি তো প্রচন্ড বেয়াদব। এসব শিখাবেন বুঝি নিজের ছেলে মেয়েদের? হেসে দিল তুর্য। আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে উঠলেন, ভার্সিটির সেই প্রথম দেখার ডায়লগ। তুর্যর প্রশ্নে হেসে দিলাম আমি। এত সুখ সুখ অনুভব হচ্ছে কেন? সব কিছু এত পরিপূর্ণ লাগছে কেন? চারপাশের মানুষগুলো খুশি, আর কিছুই কষ্টের নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে শিহাব ভাইয়া মিহির সাথে এতটা হেসে কথা বলছেন। হয়তো উনিও আজ কোনো না কোনো দিক দিয়ে পরিপূর্ণ হয়েছেন। গলা কাটা মুরগির মতো রাস্তায় পড়ে ছটফট করছে তুর্য। আমি পাথরের ন্যায় বসেই আছি, ভুলেই গেছি সকল দিক বেদিক। তুর্যর চোখ দুটো বন্ধ হয়ে আসছে, কিছুই করতে পারছি না আমি। রক্তে ভিজে যাচ্ছে তুর্যর সাদা শার্টটা। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। হাত বাড়িয়ে তুর্যকে ধরতে নিলেই শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন উনি, চলে যাও শুভ্রপরী, প্লিজ চলে যাও, এখানে এসো না। কেঁদে উঠলাম আমি, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, আমি আপনাকে ছাড়া মরে যাবো তুর্য, আমাকে আপনার সাথে নিয়ে যান, দয়া করে আমার একা রেখে যাবেন না। আমি বিধবা হতে চাই না, আপনার সাথে আপনার বউ হয়ে আপনার শুভ্রপরী হয়ে বাঁচতে চাই। তুর্য একটু হেসে বলতে নিলেই মাস্ক পরা লোকগুলো রড দিয়ে তুর্যর মাথায় সজোরে বাড়ি দিতেই আমার পৃথিবী যেন থমকে গেল। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম আমি, তুর্য। তুর্য আমায় শক্ত করে জড়িয়ে ধরতেই কান্নার বেগ আরো বেড়ে গেল আমার। ঘেমে একাকার হয়ে আছে পুরো শরীর। তুর্যর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলাম। এই তো আমার তুর্য। মুখে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম আমি। বিচলিত হয়ে পড়লেন তুর্য, মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে শ্রেয়া, বাজে স্বপ্ন দেখেছিলে? মাথা নাড়িয়ে বোঝালাম আমি। আমাকে শুয়ে দিতে নিলে বললাম, বারান্দায় যাব তুর্য। সাথে সাথেই আমায় কোলে নিয়ে ব্যালকনিতে চলে এলেন উনি। একটা চেয়ারে বসে আমাকে নিজের কোলে বসালেন। স্বপ্ন ছিল ভেবে একটু শান্তি পাচ্ছি, তবুও বুকটা কাঁপছে অনবরত। উল্টো ঘুরে তুর্যর কপালে চোখে গালে চুমু খেলাম অজস্র। ভ্রু উঁচু করে চাইলেন তুর্য। মুহূর্তেই একরাশ লজ্জা এসে গ্রাস করে নিল আমাকে। আলতো হেসে সামনে ফিরতে নিলে আমাকে কাছে টেনে নিলেন তুর্য। গালে স্লাইড করতে করতে বলে উঠলেন, আজ এত ভালোবাসার ব্যাপার কি? ওনার খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে শিউরে উঠলাম। ধুকপুক করা হৃৎপিণ্ড নিয়ে প্রশ্ন করলাম, আপনি তো কখনো জানতে চাইলেন না তুর্য, আমি কিভাবে আপনাকে চিনলাম? মুচকি হাসল তুর্য, নিজের হাতটা আমার সামনে মেলে ধরল। বারান্দার ড্রিম লাইট আলোয় স্পষ্ট ঝলমল করছে হাতে লেখা শুভ্রপরীর নামটা। লজ্জা মাখা হাসি দিয়ে আমি বলে উঠলাম, কক্সেস বাজার যখন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিলেন, সেদিনও ড্রিম লাইটের আলোয় লেখাটা চোখে পড়েছিল আমার। এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল আমার হৃদস্পন্দন। বারবার মনে হয়েছে, আমি আগে কেন দেখিনি আপনার হাতের দিকে ভালো করে? দেখলে তো আমি শুরুতেই চিনতে পারতাম আপনাকে। আপনার স্লো ভয়েস ও আপনাকে বুঝতে সক্ষম হয়েছিল আপনি আমার চিরকুট লেখক। আমার কপালে কপাল থেকে নাকে নাক ঘষছেন তুর্য। ওনার উন্মুক্ত বুকে খামচে ধরলাম আমি খুব জোরে, কিন্তু কোনো রিয়াক্ট নেই তুর্যর। তিনি অপলকভাবে চেয়ে আছেন আমার দিকে। কোথা থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। স্নিগ্ধময় নির্মল বাতাস আমাদের ছুঁয়ে যাচ্ছে কিছু সময় পর পর। তুর্যর দিকে আর দৃষ্টি রাখা সম্ভব না আমার। চোখ নামিয়ে নিতেই কপালে গভীর চুমু খেলেন তুর্য।
আবারও গভীর স্পর্শে একে বলে উঠলেন, আমার অসীম ভালোবাসা তোমার জন্যই গচ্ছিত রাখা। তুমি এসেছিলে আমার জীবনের হৃদমোহিনী হয়ে। আমি তোমায় বরণ করে নিয়েছি শুভ্রপরী নামক নাম দিয়ে। ভালোবাসি শুভ্রপরী, ভালোবাসি তোমায় প্রতিটা মুহূর্তে। ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হব তোমার হৃদয় আঙিনায়।